যখন আমি ওয়েট মার্কেটে কেনাকাটা করছিলাম, হঠাৎ সেলেরির ওপর এক লাইন লেখা ভেসে উঠল, জেড স্পিরিট রুট। আমি জোরে জোরে চোখ ঘষলাম। আমি কি এত বেশি পড়াশোনা করেছি যে এখন হ্যালুসিনেশন হতে শুরু করেছে? আহ! আমি মাথা ঝাড়া দিলাম এবং পাশে রাখা টমেটোগুলোর দিকে তাকালাম। আবার কিছু শব্দ ফুটে উঠল, রেয়ার ফ্রুট ব্লেজ। অসম্ভব! আমার হাত ভয়ে কেঁপে উঠল। টমেটোগুলো প্রায় মাটিতেই ফেলে দিচ্ছিলাম। আমি চারপাশ ভালো করে দেখলাম। এসব কি হচ্ছে? সবকিছু তো একদম স্বাভাবিক লাগছে। এগুলোর দাম কত? আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম। আপনার জন্য ১ পাউন্ড ৪ ইউয়ান। না, এটা হতেই পারে না। ৪ ইউয়ানে ১ পাউন্ড, আর এটাকে না বলছে রেয়ার ফ্রুট। কাকে বোকা বানাচ্ছ? কোনো কথা না বলে আমি নিজের গালে দুটো থাপ্পড় মারলাম। পড়াশোনা করতে করতে আমি নিজেকে পাগল করে ফেলেছি। হ্যাঁ, এটাই ঠিক। বিক্রেতা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং কিছুটা ঘাবড়ে গিয়ে দ্রুত বলল, খোকা, তোমার যদি দাম বেশি মনে হয় তবে এমন করার দরকার নেই, আমি ডিসকাউন্ট দিয়ে দেব। আহ! সেলেরি আর টমেটো কেনার পর আমি পরের দোকান থেকে ডিমের একটা কার্টন তুললাম। এইবার কোনো টেক্সট এলো না। আমি লম্বা শ্বাস ফেললাম। তাহলে এটা সত্যিই হ্যালুসিনেশন ছিল। আমার এখন শুধু উডি আর মাশরুম দরকার, তাহলেই আজকের রাতের ডিনারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু যেই না আমার নজর ওই কালচে শুকনো মাশরুমগুলোর ওপর পড়ল, আমি নিজেকে সামলাতে পারলাম না। অসম্ভব! রেয়ার স্পিরিট হার্ব শ্যাডো মাশরুম। শেষ পর্যন্ত এসব কি হচ্ছে? আমি নিজের কৌতূহল আর চেপে রাখতে পারলাম না। এগুলো কি আসলেই কোনো অমূল্য আধ্যাত্মিক ওষুধ? এগুলোর দাম কত? আমি মাশরুমগুলো হাতে নিয়ে জিজ্ঞেস করলাম। ১০ ইউয়ান? আমি চুপ হয়ে গেলাম। শেষ। আমি পড়াশোনা করে নিজেকে অফিসিয়ালি একটা বোকা বানিয়ে ফেলেছি। ডিম আর মাশরুম নিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই আমার মাথায় একটা যান্ত্রিক শব্দ প্রতিধ্বনিত হল। হোস্ট ১০ মিনিটের মধ্যে ৩টি বিরল উপাদান খুঁজে পেয়েছে। অবিশ্বাস্যভাবে চিত্ত আকর্ষক। আপনি সিস্টেমের অনুমোদন অর্জন করেছেন। ওমনি স্ক্যানার সিস্টেম এখন বাইন্ড করা হচ্ছে। বাইন্ডিংয়ের তারিখ ৩১ আগস্ট ২০৯৬। আমি সেখানেই থমকে দাঁড়ালাম, পুরোপুরি হতভম্ব। আমি আমার ফোনের তারিখ চেক করলাম। সেখানে পরিষ্কার লেখা ৩১ আগস্ট ২০২৬। এটা কেমন ফালতু সিস্টেম যে তারিখটাও ঠিকমতো বলতে পারে না? আর এই ওমনি স্ক্যানার আসলে করেটা কি? আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিছুই হলো না। আহ! আমি দীর্ঘশ্বাস ফেললাম। হয়তো এটাও কোনো কানে শোনা হ্যালুসিনেশন। আজকের দিনটা এত অদ্ভুত কেন? আমি আমার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের দিকে এগোলাম। সেই মেটে রঙের রাস্তার বিড়ালটা, যাকে আমি রোজ খাবার দিই, রোদে শুয়েছিল। অভ্যাসগতভাবে আমি তাকে আদর করার জন্য হাত বাড়ালাম। তখনই তার মাথার ওপর লেখা ফুটে উঠল, শ্যাডো ক্যাট রেথ। সঙ্গে সঙ্গে একটা জোরালো অ্যালার্ম বেজে উঠল। সতর্কবার্তা, সতর্কবার্তা, কাছেই একটি মারাত্মক শক্তিশালী লর্ড ক্লাস ক্রিয়েচার শনাক্ত করা হয়েছে। দয়া করে এক্ষুনি এখান থেকে সরে যান। আমি সেই বিড়ালটার দিকে তাকালাম, যে খুব আরামে সে মিউ মিউ করছিল। আমি ভাবলাম, কি আজে বাজে ব্যাপার, এটাকে না বলছে ভয়ঙ্কর। তা সত্ত্বেও আমি তার মাথায় আলতো একটা চাপড় দিলাম। আজ অনেক অদ্ভুত জিনিস ঘটছে, এখন আর আদর করছি না। যাও, পালাও। বিড়ালটা যেন সব বুঝতে পারল। সে ঘুরে চলে গেল। সিস্টেম আবার আওয়াজ করল। হোস্ট একটি লর্ড ক্লাস ক্রিয়েচারের সামনেও শান্ত ছিল। অসামান্য পারফরমেন্স। হাইলাইট কমেন্ট্রি ফিচার আনলক করা হচ্ছে। আমি গভীর শ্বাস নিলাম। এই সিস্টেম কি পুরোপুরি পাগল হয়ে গেছে? বাড়ি পৌঁছে আমি বললাম, ওপেন হাইলাইট কমেন্ট্রি। সিস্টেম উত্তর দিল, বর্তমান হাইলাইট মেটেরিয়ালের ওপর কমেন্ট্রি অ্যাক্টিভেট করা হচ্ছে। ৩১ আগস্ট ২০২৬-এর দুপুরে আকাশ এক অদ্ভুত অন্ধকার কুয়াশায় ঢাকা পড়ে যায়। কমলা বিড়ালটি সেই কুয়াশায় পথ হারিয়ে ফেলে। সময়ের সাথে সেই কুয়াশার শক্তি তার শরীরকে ক্ষয় করতে শুরু করে এবং অবশেষে সে শ্যাডো ক্যাট রেথে পরিণত হয়। অত্যন্ত ভয়ঙ্কর। এই সময়েই হোস্টের সাথে তার দেখা হয়। হোস্ট চাপের মুখেও শান্ত থেকে তাকে শান্ত করে এবং চলে যেতে দেয়। একেবারে অবিশ্বাস্য। প্লেব্যাক শেষ হওয়ার পর আমি অবিশ্বাসে হেসে উঠলাম, কিন্তু আমার মধ্যে সত্যিকারের কৌতূহলও কাজ করছিল। আমি আমার কেনা জিনিসগুলো বের করলাম এবং বললাম, সিস্টেম, বলো, এসব কি? অমনি স্ক্যানার উত্তর দিল, ৩টি মেটেরিয়াল এন্ট্রি এবং একটি ক্রিয়েচার এন্ট্রি পাওয়া গেছে। আমি প্রথমে মেটেরিয়াল এন্ট্রিগুলো খুললাম। জেড স্পিরিট রুট, যা কাল্টিভেশন এফিসিয়েন্সি বাড়ায়; ব্লেজ বেরি, যা শারীরিক গঠন মজবুত করে; শ্যাডো শোরুম, যা আত্মার শক্তি বাড়িয়ে ইনার ডিমান্স থেকে রক্ষা করে। পড়ার পর প্রত্যেকটি এন্ট্রির নিচে এক্সট্র্যাক্ট রিওয়ার্ড অপশন এলো। আমি ক্যাজুয়ালি ট্যাপ করলাম। জেড স্পিরিট রুট এক্সট্র্যাক্টেড, কনস্টিটিউশন +2; ব্লেজ বেরি এক্সট্র্যাক্টেড, স্ট্রেংথ +2; শ্যাডো শোরুম এক্সট্র্যাক্টেড, স্পিরিট +2।
হঠাৎ আমার পুরো শরীরে এক উষ্ণ শক্তি বয়ে গেল। আমি মুহূর্তের মধ্যে নিজেকে প্রচণ্ড এনার্জিতে ভর্তি অনুভব করতে লাগলাম। পরীক্ষা করার জন্য আমি ডাম্বেলগুলো তুললাম, যেগুলো অনেক দিন ধরে কোণে পড়েছিল। আগে আমি বড়জোর 20টা রেপস করতে পারতাম, কিন্তু এইবার কোনো বিরতি না নিয়ে অনায়াসে শেষ করে ফেললাম। আমি স্তব্ধ। অসম্ভব, এটা সত্যিই ঘটছে। তার মানে কি 1 বছর পর সত্যিই কোনো বড় বিপর্যয় আসতে চলেছে, আর আমার কাছে চিট কোড অ্যাডভান্টেজ আছে? আমি সবার থেকে 1 বছর এগিয়ে আছি। আমি ক্রিয়েচার এন্ট্রি খুললাম। শ্যাডো ক্যাট রেথ, ছায়ার শক্তি নিয়ন্ত্রণকারী এক লর্ড ক্লাস ক্রিয়েচার, এক জন্মগত আততায়ী। এর চিৎকার আত্মাকে বিদীর্ণ করতে পারে। এর কাছে অত্যন্ত শক্তিশালী স্পিরিট ভিত্তিক আক্রমণ রয়েছে। আমি আর অপেক্ষা করতে না পেরে এক্সট্র্যাক্ট বাটন চাপলাম। নতুন ক্ষমতা অর্জিত হল, সোল শ্রিক। এটি একটা বিদীর্ণ করা চিৎকার যা আত্মার ওপর আঘাত করে এবং লক্ষ্যবস্তুকে কিছু সময়ের জন্য স্তব্ধ করে। যত বেশি স্পিরিট পাওয়ার হবে, আঘাত তত বেশি হবে এবং স্তব্ধ হওয়ার সময়কালও তত দীর্ঘ হবে। আমি সত্যিই খুব উত্তেজিত। এমন ক্ষমতা কে না চায়? কিন্তু তারপর আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম। যখন আমি ডিমগুলো তুলেছিলাম, তখন সিস্টেম কেন কোনো সতর্কবার্তা দেয়নি? আমি চাল, পেঁয়াজ, আদা আর রসুন বের করলাম যা আমি কিনেছিলাম। এখনও কোনো নোটিফিকেশন নেই। সিস্টেম, আমাকে ব্যাখ্যা দাও। সিস্টেম পুরোপুরি নীরব হয়ে গেল। আহ, আমি দীর্ঘশ্বাস ফেললাম। যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। এটা ইলানের কল। ক্যাম্পাস বিউটি এবং আমার প্রেমিকা। সে এক স্বপ্নের মতো মেয়ে যার পেছনে স্কুলের সব ছেলে পড়ে থাকে। ধনী পরিবার, টপ গ্রেড, আর আমি সেই ছেলে যাকে সবাই হিংসে করে কারণ আমি তাকে ডেট করছি। এক সহায় সম্বলহীন সাধারণ কেউ। কিন্তু ইলান পুরো সমরব্যাপস্কার ছুটিতে একবারও যোগাযোগ করেনি। এখন তার কল করার মানে একটাই হতে পারে। আমি তার মেসেজ খুললাম। বিশাল বড় টেক্সট, কিন্তু পুরো কথাটি মাত্র 2টি শব্দে শেষ হয়, আমাদের সব শেষ। আমি মাথা নাড়িয়ে হাসলাম। সে কি ভেবেছিল আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করব? কোনো সুযোগ নেই। আমি উত্তরে কেবল একটা শব্দ টাইপ করলাম, শিওর। শহরের অন্য প্রান্তে ইলানদের ফ্যামিলি ভিলায় ইলান সেই এক শব্দ উত্তরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ভ্রু কুঁচকে গেল। রক্সিস, তুমি ভাব দেখাচ্ছ? কিন্তু কাগজে কলমে যোগ্য হওয়াটা ভালোবাসার চেয়ে বেশি জরুরি। আমি ইতিমধ্যেই চিং ইউনিভার্সিটিতে সরাসরি ভর্তি নিশ্চিত করে ফেলেছি। আমরা কখনোই একই জগতের ছিলাম না। এদিকে আমি জীবন নিয়ে এগিয়ে গেছি। আমি রান্নাঘরে গেলাম এবং সানন্দে রান্না শুরু করলাম। ডিনারের পর আমি আমার ল্যাপটপ খুললাম এবং একটা নিউজ স্টোরি সার্চ করলাম, যেটা আমি আগে খেয়াল করেছিলাম। জ্যাং ঝো মেট্রো নিখোঁজ মিস্ট্রি, 15 আগস্ট। এটা একটা পরীক্ষামূলক ঘটনা ছিল। নজরদারি ক্যামেরায় দেখা গেছে যে শেষ ট্রেনটি আগের স্টেশন থেকে পুরোপুরি খালি অবস্থায় ছেড়ে গেছিল। তারপর ক্যামেরাগুলো অচল হয়ে যায়, কিন্তু ট্রেনটি যখন টার্মিনালে পৌঁছল, অনেক অচেতন যাত্রী হঠাৎ সেখানে আবির্ভূত হল। যখন তারা জেগে উঠল, কারও মনে ছিল না যে তারা ট্রেনে কিভাবে চড়ল। পুলিশ অনুসন্ধান করল, কিন্তু কিছুই পেল না, কারণ কোনো হতাহত বা সম্পত্তির ক্ষতি হয়নি। এই ঘটনাটি কখনো বড় খবর হয়নি। কিন্তু এখন ভাবছি, হয়তো এই নীরবতা ইচ্ছাকৃত ছিল। কেউ এটাকে চাপা দিয়েছিল। আমি আরও হেডলাইন খুঁটিয়ে দেখলাম। সমুদ্র তীরের কাছে এক বিশাল ছায়ার ছবি, মরুভূমির ওপর একটি উজ্জ্বল আংটি, একটি মৃত গাছে মানুষের মুখ দেখা যাওয়া। প্রত্যেকটি রিপোর্ট আমার মাথায় রোমাঞ্চ তৈরি করছিল। এগুলো স্রেফ গুজব হতে পারে, কিন্তু পৃথিবী সত্যিই বদলে যাচ্ছে। এই চিন্তা আমাকে চেয়ার থেকে তুলে বাইরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। এখানে পুরোপুরি নিস্তব্ধতা, একটা মানুষও চোখে পড়ছে না। আমি বিড়বিড় করলাম, এখানে কোনো স্টাফ মেম্বারও কেন নেই? আমি এক পাশে হাতড়ালাম, অন্য পাশে উকি দিলাম, কিছু অদ্ভুত খুঁজে পাওয়ার চেষ্টা করছি। ওই যাত্রীরা ওই ট্রেনে কিভাবে পৌঁছেছিল? এরই মধ্যে মেট্রোর সার্ভেলেন্স রুমে এক মহিলা মনিটরের দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কমান্ড সেন্টার, এটি সার্ভেলেন্স রুম 3। প্ল্যাটফর্ম জোনে একজন পুরুষ সাবজেক্ট অস্বাভাবিক আচরণ দেখাচ্ছে। রেডিও থেকে জবাব এলো, দেখতে থাকুন, আমরা তার উদ্দেশ্য বিশ্লেষণ করছি। মহিলা ভ্রু কুঁচকালো। আজকালকার বাচ্চারা মাঝরাতে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ঘরে ঘুমানোর বদলে। ওপর থেকে এই জায়গাটা পরিত্যক্ত মনে হলেও প্রতিটি কোণ কড়া পাহারায় রয়েছে। গুপ্ত অপারেটিভরা সব জায়গায় মোতায়েন রয়েছে, যে কোনো কিছুতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এদিকে আমি প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তের দিকে এগোচ্ছি। হঠাৎ সিস্টেম আমাকে সতর্ক করল, সামনে উচ্চ ঘনত্বের ডার্ক মিস্ট দেখা যাচ্ছে। অত্যন্ত বিপজ্জনক। হোস্টের আর এগোনো উচিত নয়। বেঁচে থাকার সম্ভাবনা শূন্য। আমি ওপরের দিকে তাকালাম। সেখানকার আলোগুলো অন্য জায়গার তুলনায় লক্ষণীয়ভাবে ম্লান। আমার মনে হয় সিস্টেমের টাইমলাইন উলটপালট হয়ে আছে।
তাই এটি যে সতর্কবার্তা দিচ্ছে সেগুলো ভবিষ্যতের ঘটনা হওয়া উচিত। এই ডার্ক মিস্ট যাই হোক না কেন, আমি থামলাম না। সতর্কবার্তা, সতর্কবার্তা। ডার্ক মিস্টের মধ্যে অত্যন্ত শক্তিশালী এক প্রাণীর কলোনি লুকিয়ে আছে, কাছে যেও না। ঠিক তখনই দুটো মশা আমার দিকে উড়ে এলো। আমি কিছু না ভেবেই সেগুলোকে মেরে ফেললাম। পুরোপুরি পাগলামি। হোস্ট অত্যন্ত সামান্য শক্তি প্রয়োগ করে দুটো এলিট ক্লাস ভয়েড ফ্যাংমাইটকে খতম করে দিয়েছে। প্রথম এলিট ক্লাস কিল রিওয়ার্ড 30 পয়েন্ট। নিজের সতর্কতা কমাবেন না। স্ক্যান জানাচ্ছে আশেপাশে আরও অনেকে লুকিয়ে আছে এবং আক্রমণ করার জন্য প্রস্তুত। আমি এটাকে অবজ্ঞা করলাম। কি এক বোকা সিস্টেম! আমি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছলাম। সেখানে ইউনিফর্ম পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন। আমি মেট্রো স্টাফ। তুমি এখানে কি করছো? ততক্ষণে তারা আমার সম্পর্কে সব তথ্য বের করে ফেলেছে। আমি হালকা হাসলাম। আমি কেবল একজন নির্দোষ হাই স্কুল সিনিয়র। শুনেছিলাম এই স্টেশনটা বেশ ভুতুড়ে, তাই ভাবলাম স্কুল খোলার আগে একবার দেখে নি। তুমি স্টুডেন্ট, রাতে এভাবে ঘোরাফেরা ঠিক নয়। চলো, আমি তোমাকে বাইরে ছেড়ে দিয়ে আসছি। প্ল্যাটফর্ম এলাকা থেকে বের হওয়ার পর আমি আর পেছনে না তাকিয়ে চলে গেলাম। টার্গেট স্টেশন ছেড়ে চলে গেছে। কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। সাধারণ ছাত্র মনে হচ্ছে, হয়তো তাকে অনুসরণ করার প্রয়োজন নেই। চিফ হার্ড সাথে সাথে উত্তর দিলেন, তাকে এখনই ফলো করো, অবহেলার কোনো সুযোগ নেই। ওপর মহল থেকে এই বিষয়ে নজর রাখা হচ্ছে। ভেরা কেবল দীর্ঘশ্বাস ফেলতে পারে। তাকে অনুসরণ করার জন্য নিযুক্ত লোকেরা স্পেশাল ফোর্সেস লেভেলের লোক। গত 2 সপ্তাহে কেবল ছাত্ররাই আসেনি, অ্যাডভেঞ্চার স্ট্রিমার এবং মদ্যপাত দলও এখানে তদন্ত করতে এসেছে। প্রতিবারই তাদের পিছু নিতে হয় এবং পরে পরীক্ষা করতে হয়, আর প্রতিবারই কিছুই পাওয়া যায় না। এটা খুবই ক্লান্তিকর। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম, ওই মহিলা যেমনটা দেখাচ্ছিলেন তার চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি কি পুলিশে আছেন? মনে হচ্ছে অস্বাভাবিক জাগরণের লক্ষণগুলো ইতিমধ্যেই দেখা দিচ্ছে। এটা ভেবে আমি সিস্টেমকে জিজ্ঞেস করলাম, পয়েন্টগুলো কি কাজে লাগে? প্রতি 10 পয়েন্টে একটি অ্যাট্রিবিউট পয়েন্ট পাওয়া যায়। বেশ সহজ। আমি নতুন এন্ট্রি খুললাম। ভয়েড ফ্যাংমাইট, এলিট ক্লাস ক্রিচার। এরা টার্গেট লক করার সাথে সাথে প্রচণ্ড গতিতে আক্রমণ করে। আমি এক মুহূর্ত থামলাম, তারপর এক্সট্র্যাক্ট বাটন চাপলাম। টিং! নতুন ক্ষমতা অর্জিত হল, শ্যাডো ড্যাশ। টার্গেট লক করার সাথে সাথে গতি বাড়িয়ে আক্রমণ শুরু করা যাবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত এটা রক্তচোষার ক্ষমতা নয়, সেটা বেশ অস্বস্তিকর হতো। ঠিক তখনই আরেকটি নোটিফিকেশন এলো। হোস্ট 3টি শ্যাডো অ্যাট্রিবিউট এন্ট্রি সংগ্রহ করেছেন। শ্যাডো অ্যাট্রিবিউট এফেক্ট সক্রিয় করা হয়েছে। রাতের দৃষ্টি 30% বেড়েছে এবং চলাচলের গতি 10% বেড়েছে। আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এ কি? এখানে সেট বোনাস মেকানিজমও আছে? এটা তো পাগলামি! নিজেকে কোনো মতে সামলে নিয়ে আমি বাড়ির দিকে এগোলাম। কিন্তু যেই আমি একটা গলি দিয়ে যাচ্ছিলাম, এই বাচ্চা, তোর টাকা, ফোন আর পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে দে। এখানে কোনো ক্যামেরা নেই। চালাকি করার চেষ্টা করিস না, না হলে ব্যথা পাবি। আমি সাথে সাথে 30 পয়েন্ট খরচ করলাম, একটি স্ট্রেংথ পয়েন্ট এবং 2টি অ্যাজিলিটি পয়েন্টের জন্য। চমৎকার! এই গুন্ডাগুলো প্র্যাকটিস করার ভালো টার্গেট। কিছু না বলেই আমি তাদের ওপর ঝাঁপিয়ে পড়লাম। আমি তাদের এমনভাবে ছত্রভঙ্গ করে দিলাম যেন নেকড়ের পালে ভেড়া। কয়েক মিনিটের মধ্যেই 3 জন মাটিতে পড়ে কোঁকাচ্ছিল। আমাকে অনুসরণ করা 2 জন অফিসার অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ওর ফাইলে তো সাধারণ ছাত্র লেখা ছিল, এই লেভেলটা তো প্রায় এলিট সোলজারদের মতো। অন্যজন ভ্রুকুচকো বলল, ভালো হয়েছে আমরা ওকে অনুসরণ করেছি, না হলে আমরা বোকা হয়ে যেতাম। জলদি রিপোর্ট ফাইল করো। বাড়ি পৌঁছে আমি হাসলাম। হ্যাঁ, আমি এখন অনেক শক্তিশালী। সিস্টেমটা যেমনই হোক না কেন, কাজ তো করছে। এতক্ষণে আমি বুঝে গেছি এটা কিভাবে কাজ করে। বাড়ির সাধারণ জিনিসগুলো সিস্টেমকে ট্রিগার করেনি, কারণ সেগুলো অ্যাওয়েকেনিং কন্ডিশন পূরণ করেনি। কিন্তু টমেটো, সেলেরি আর শ্যাডো মাশরুমের মধ্যে লক্ষণ ছিল, যেমনটা ওই মশা আর বিড়ালটার মধ্যে ছিল। আমাকে যদি দ্রুত শক্তিশালী হতে হয়, তাহলে আমাকে সেই সব জায়গায় যেতে হবে যেখানে অদ্ভুত ঘটনা ঘটছে। একদম ঠিক। যেখানেই কোনো সমস্যা হবে, আমি সেখানেই থাকব। অন্য এক জায়গায় একটি শক্তিশালী মধ্যবয়স্ক ব্যক্তি ট্রেঞ্চকোট পরে তার দল নিয়ে ওই গলিতে এলো। সে একটা ডিভাইসের মতো কিছু বের করে সক্রিয় করল। নীল আলো ছড়িয়ে পড়ল এবং পুরো গলিটি স্ক্যান করল। কয়েক মিনিট পর আলো নিভে গেল। লোকটি ভ্রু কুঁচকাল। চিফ হার্ড এগিয়ে এসে বলল, স্যার, কোনো অস্বাভাবিক এনার্জি রিডিং পাওয়া যায়নি। ছেলেটা হয়তো কেবল একজন সাধারণ প্রতিভাবান মানুষ। চিফ হার্ড মাথা নাড়ল। ঠিক আছে, মনে হচ্ছে স্টেশনের ওপর নজর রাখতে হবে। দলটি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। কেউ টেরও পেল না। ঠিক এই সময়ে হোয়াইট ড্র্যাগন রিভারের কাছে চ্যাংহাইয়ে রূপলি কুয়াশা উঠতে শুরু করেছে।
তীরের উইলো গাছগুলোতে রূপলি রঙের শিরা ফুটে উঠতে লাগল। নিচের ঘাসগুলো দ্রুত বাড়তে শুরু করল। পাশের পিঁপড়েরা মাটিতে অদ্ভুত নকশা তৈরি করে চলতে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে, যেন পৃথিবী নিজেই সংকেত দিচ্ছে যে কিছু একটা ভাঙতে চলেছে। পরের দিন সকালে আমি দ্রুত ক্লাসরুমে পৌঁছলাম। ইলন, আমার সিটমেট এবং প্রাক্তন প্রেমিকা, আগে থেকেই সেখানে ছিল। আগে সে আমাকে দেখলেই একটি ছিলকে হাসি দিত, এখন সে এক পলক না তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। তাতে আমার কিছু যায় আসে না। আমি মাথা নিচু করে ফোনে অলৌকিক বা সুপারন্যাচারাল খবরের দিকে নজর দিলাম। পড়াশোনার জন্য কার সময় আছে? ওরা অ্যাওয়েকেনিং হওয়ার মুখে। এই সময় পাঠ্যপুস্তক খোলা মানে জীবন বরবাদ করা। একটা ক্লাস শেষ হওয়ার পর ইলন ভ্রু কুচকে বলল, রক্সিস, আমাদের তো আগেই ব্রেকআপ হয়ে গেছে। আমি জানি তুমি মনে কষ্ট পেয়েছ, কিন্তু নিজেকে এভাবে অবহেলা করে কি আমাকে অপরাধী বানাতে চাও? তোমার পড়াশোনা তোমার কাজ, এত ছোট মানুষই করো না। শান্ত হও রাজকুমারী, এখন আমি যাই করি না কেন সেটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমিই তো বলেছিলে আমরা কখনোই এক জগতের ছিলাম না। আমি আবার মাথা নিচু করে ফোনে মন দিলাম। অবশেষে লাঞ্চের বিরতি এলো। আমি সাথে সাথে স্কুল থেকে বেরিয়ে গেলাম। আজ জানি না কেন অন্য দিনের চেয়ে বেশি খিদে পাচ্ছিল। পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে আমি স্টিমড সি ব্যাস আর এক বড় বাটি ভাত অর্ডার করলাম। এক কামড় খেলাম। মাছটা এতই নরম ছিল যে মুখে দিলেই গলে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোনো সতর্কবার্তা ছাড়াই সিস্টেম বলে উঠল, সতর্কবার্তা, হোস্ট একটি লর্ড ক্লাস ক্রিচার টিজেন্ট ফিশ খেয়েছেন। এর মাংসের মধ্যে অত্যন্ত শক্তিশালী শক্তি আছে। হোস্টের বর্তমান সাধারণ শারীরিক গঠনের কারণে শরীর ফেটে গিয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। বিদায় হোস্ট। আমি পুরোপুরি জমে গেলাম। এটা কি সত্যিই লর্ড ক্লাস ক্রিচার? এর স্বাদ তো দুর্দান্ত। আমি তাও আরেক কামড় খেলাম। হ্যাঁ, দ্বিতীয়বার আরও ভালো লাগল। আমি এর ক্রিচার এন্ট্রি খুললাম। এই মাছ গভীর জলে থাকে, যেখানে প্রচুর পরিমাণে অরা থাকে। এরা জলের নির্যাস এবং চাঁদের আলো শোষণ করে বেঁচে থাকে। এর সুরের মধ্যে এক মিথ্যীয় শক্তি আছে, যা মনকে পবিত্র করে এবং ক্ষত নিরাময় করে। আমি চোখ পিটপিট করলাম। এটা শেষ পর্যন্ত হিলার টাইপের হবে ভাবিনি। কৌতূহলীবশত আমি এক্সট্র্যাক্ট বাটন চাপলাম। ক্ষমতা অর্জিত হল। টাইডাল চ্যান্ট, প্যাসিভ সুবিধা, জলের প্রতি টান। এখন জলে আগের তুলনায় বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারব। অ্যাক্টিভ সুবিধা, গান গেয়ে আহতদের সুস্থ করা। নিরাময়ের ক্ষমতা এবং সীমা স্পিরিট পাওয়ারের সাথে বাড়বে। আমি নিজেকে সামলে নিলাম। সিস্টেম সত্যি চমৎকার। এটা আমাকে একটা অলরাউন্ডার যোদ্ধা বানিয়ে দিচ্ছে। খাওয়া শেষ করার পর আমি সার্ভারকে জিজ্ঞেস করলাম মাছটা কোথা থেকে এসেছে। সে বলল হোয়াইট ড্র্যাগন রিভার। আমি সাথে সাথে সেখানে চলে গেলাম। কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পরও সিস্টেম কিছুই বলল না। আমি ভাবতে লাগলাম, সার্ভার কি তাহলে মিথ্যা বলল? আমি একটা পাথরের ফলকের কাছে গিয়ে তার লেখা পড়তে শুরু করলাম। উপকথা অনুযায়ী এই নদীর নাম সবসময় হোয়াইট ড্র্যাগন রিভার ছিল না। নামটা তখন বদলায় যখন হেলি নামে এক মহিলা এখানে আসেন। তিনি খুব দয়ালু ছিলেন এবং যখনই নদীতে বন্যা হতো তিনি সবার আগে সাহায্যর কাজ শুরু করতেন। নিজে জাউ ভাত তৈরি করে মানুষকে খাওয়াতেন। মানুষ তাকে খুব ভালোবাসত। কিন্তু একদিন ভয়াবহ বৃষ্টি শুরু হল। জ্যাংজোর এর আগে কখনো এমন বন্যা দেখেনি। দুপারের সব ঘরবাড়ি জলে ভাসিয়ে নিয়ে গেল। মানুষ যখন হতাশায় ডুবেছিল তখন এক নারী দ্বিধা না করে সামনে এগিয়ে এলেন। তিনি হাত জোড় করে আকাশের কাছে প্রার্থনা করলেন। তিনি জ্যাংজোর নিরাপত্তার বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করলেন। কিছুক্ষণ পর আকাশ চিরে বজ্রপাত হল। মেঘের বুক চিরে এক বিশাল ড্র্যাগন বেরিয়ে এলো। নিজের লেজের এক ঝাপটায় সে মাটিতে বিশাল একটা খাদ তৈরি করল। জল ভাগ হয়ে গেল এবং ধীরে ধীরে কমতে লাগল। কিন্তু হেলি সুতো কাটা ঘুড়ির মতো নদীর তীরে আছড়ে পড়লেন। ড্র্যাগনটি এক করুণ ডাক দিল এবং তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে গেল। সে অগণিত আলোকবিন্দুতে পরিণত হয়ে নদীতে মিশে গেল এবং হেলির শরীরও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকেই এই নদীর নাম হোয়াইট ড্র্যাগন রিভার রাখা হয় এবং তার স্মৃতিতেই এই ফলকটি তৈরি করা হয়েছে। আমি ধীরে ধীরে বিড়বিড় করলাম, কি স্বার্থহীন এবং দয়ালু মহিলা ছিলেন তিনি। যেই না আমি ফলকটি অতিক্রম করলাম, সিস্টেম হঠাৎ বলে উঠল, হোস্ট অসাধারণ ভাগ্য এবং নিয়তির অধিকারী। একটি স্পিরিট স্যাংটাম খুঁজে পাওয়া গেছে। নতুন সিন এন্ট্রি রেকর্ড করা হয়েছে। আমি সাথে সাথে সতর্ক হয়ে গেলাম। তাহলে সত্যিই এই জায়গায় অ্যাওয়েকেনিংয়ের চিহ্ন রয়েছে। তাহলে কি ওই ফলকের উপকথা সত্যি হতে পারে? যদি ওরা সত্যিই পুনর্জীবিত হতে শুরু করে, তবে এটা নিশ্চয়ই আগে অস্তিত্বশীল ছিল। তা না হলে পুনর্জীবিত হওয়ার প্রশ্নই ওঠে না। সিস্টেম এটাকে স্পিরিট স্যাংটাম বলেছে। এটা কি সেই জায়গা? এই চিন্তা আমাকে সামনের উইলো গাছগুলোর দিকে টেনে নিয়ে যায়। আমি হাত বাড়িয়ে একটি ডাল হালকাভাবে ছোলাম। বিরল স্পিরিটউড আবিষ্কৃত, রিল উইলো। যেমনটা আমি ভেবেছিলাম,
যখন কোনো জিনিসের জাগরণ ঘটে তখন তার চারপাশের পরিবেশও বদলে যায়। আমি নিচু হয়ে ঘাসগুলো দেখলাম। কিছু অংশ অন্য জায়গার চেয়ে বেশি ঘন। আমি সেগুলো ছোলাম। বিরল স্পিরিট হার্ব আবিষ্কৃত, ভার্ড্যান্ট স্পিরিট গ্রাস। আমি চারপাশ দেখলাম, কিন্তু আর বিশেষ কিছু নজরে এলো না। আমি ম্যাটেরিয়াল এন্ট্রিগুলো খুললাম। রিল হুইলোর মধ্যে জলের নির্যাস থাকে। এর পাতা এবং ডাল পরিশোধিত করে স্পিরিট মেডিসিন তৈরি করা যায়। ভার্ড্যান্ট স্পিরিট গ্রাস রিল হুইলোর সাথে সহ অবস্থানে জন্মায়। এর পাতার ওপর জমে থাকা শিশির পান করলে শরীর পুষ্ট হয়, নিরাময় দ্রুত হয় এবং আয়ু বাড়ে। আমি অবাক হয়ে মাথা নাড়লাম। দুটোই অবিশ্বাস্য। কিন্তু ঘাসে এখনো শিশির জমেনি। এটি এখনো সেই পর্যায়ে জাগরিত হয়নি। আমি কয়েকদিন পর আবার আসব। আমি দুটো এন্ট্রিতেই এক্সট্র্যাক্ট বাটন চাপলাম। রিল হুইলো এক্সট্র্যাক্টেড, স্পিরিট +3, ভার্ড্যান্ট স্পিরিট গ্রাস এক্সট্র্যাক্টেড, কনস্টিটিউশন +2। আমি হাসলাম। রেয়ার টিয়ার মেটেরিয়ালগুলো সত্যিই অন্য লেভেলের হয়। সাধারণ রেয়ার মেটেরিয়ালের চেয়ে একটি এক্সট্রা অ্যাট্রিবিউট পয়েন্ট বেশি। তখনই আরেকটি নোটিফিকেশন এলো। হোস্ট 3টি উড অ্যাট্রিবিউট এন্ট্রি সংগ্রহ করেছেন। উড অ্যাট্রিবিউট ইফেক্ট সক্রিয় করা হয়েছে। ক্ষত নিরাময়ের গতি 20% বেড়েছে। আমি সিন এন্ট্রিগুলো চেক করলাম। মেট্রো স্টেশনের ডার্ক মিস্ট ডেড জোন এবং এখন পাওয়া স্পিরিট স্যাংটাম। আমি ভাবলাম সিন এন্ট্রি এক্সট্র্যাক্ট করলে কি পাওয়া যায়? কেবল অ্যাট্রিবিউট পয়েন্ট তো হবে না। ডার্কনেস ডেড জোন এক্সট্র্যাক্টেড, বিশেষ আইটেম পুরস্কার, শিফটার কি। স্পিরিট স্যাংটাম এক্সট্র্যাক্টেড, স্পিরিট রুট সিড। সিস্টেম অনুযায়ী শিফটার কি যে কোনো রূপ নিতে পারে। অস্ত্র থেকে শুরু করে সরঞ্জাম, যা আমি ভাবব তাই হয়ে যাবে। এতে মন্ত্রপুত করা যায়। কিন্তু সমস্যা হলো আমি এখন দুর্বল, তাই এটি এখন কেবল একবারই রূপান্তরিত হতে পারে। আমি আপাতত এটি রেখে দিলাম। কিভাবে ব্যবহার করব তা ভেবে দেখতে হবে। স্পিরিট রুট সিড বড় হওয়ার জন্য ওরা প্রয়োজন। এখন আমার কাছে এটি চাষ করার মতো জায়গা নেই। আমি সময় দেখলাম, দুপুর 1টা বাজে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ছাত্র হওয়াটা বড় সীমাবদ্ধতার। আমাকে স্কুল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। ক্লাসে ফিরে এসে আমি আবার ফোন স্ক্রল করতে লাগলাম। ইলন এখন আমাকে বোঝানোর চেষ্টাও করে না। যে মানুষ নিজে থেকেই হার মেনে গিয়েছে, তা দেখতে যতই সুন্দর হোক না কেন, তা অর্থহীন। 2 পিরিয়ড পর হঠাৎ রুম অন্ধকার হয়ে গেল। বাইরে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং প্রচণ্ড ঝড় শুরু হলো। স্কুলের ইন্টারকম বেজে উঠল। অ্যাটেনশন অল স্টুডেন্টস, সিভিয়ার ওয়েদার অ্যালার্ট। সবাই নিজ নিজ ক্লাসরুমেই অবস্থান করো। কিছু সহপাঠী স্তব্ধ হয়ে গেল। কেউ ভয় পেল, কেউ জানলা দিয়ে বাইরে উকি দিতে লাগল। কেবল আমি বসে আছি, হাতে শিফটার কি শক্ত করে ধরে আছি। চাবিটা লাল হয়ে জ্বলতে লাগল এবং ছ্যাঁকা লাগার মতো গরম হয়ে উঠল। আমার বুকে এক অদ্ভুত ভয় দানা বাঁধল। নিশ্চয়ই বড় কোনো ভুল হতে চলেছে। হোমরুম টিচার ভেতরে এলেন। সবাই শান্ত থাকো। আমাদের বলা হয়েছে এই আবহাওয়া বেশিক্ষণ স্থায়ী হবে না। নির্দেশ মেনে চলো। কিন্তু আমার হাতের চাবিটা আরও গরম হয়ে উঠছে। আমি আর বসে থাকতে পারলাম না। আমি উঠে দরজার দিকে দৌড় দিলাম। ইলন ভ্রু কুচকাল। এ আবার কি করছে? আমার নজর কাড়ার জন্য এসব নাটক। তখনই কেউ চিৎকার করে উঠল, সবাই দেখো, কেউ হোয়াইট ড্রাগন রিভার থেকে লাইভ স্ট্রিম করছে। হে ভগবান, এটা কি? পুরো ক্লাস ফোনের চারপাশে জড়ো হয়ে গেল। ফিডে দেখা যাচ্ছে নদী প্রচণ্ড বেগে ঘুরছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ধরছে, এবং জলের এক বিশাল স্তম্ভ আকাশে উঠে যাচ্ছে। স্ট্রিমার লুনার গলা কাঁপছে। গাইস, আমাকে এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা ভয়ানক। ভিউয়াররা চ্যাটে ভিড় জমালো। যেও না লুনা, এমন সুযোগ বারবার আসে না, পরে আফসোস করবে। গিফট পাঠাও। দেখি কোন কাল্টিভেটর এখানে মুখ্য বা ট্রান্সেন্ড লাভ করছে। এই সবকিছুর খবর না রেখেই আমি ইতিমধ্যে স্কুল থেকে বেরিয়ে গেছি। আমি উপরে তাকালাম। ঝড়ের প্রকোপ সবচেয়ে বেশি হোয়াইট ড্রাগন রিভারের ওপরেই। আমি জোরে দৌড়াতে লাগলাম। বৃষ্টিতে ভিজছি, কিন্তু বুঝতেই পারিনি কখন বৃষ্টি শুরু হয়েছে। এক রহস্যময় শক্তি আমার পুরো শরীরকে ঘিরে ধরতে লাগল। আমার হৃৎস্পন্দন, শ্বাস এবং কদম ধীরে ধীরে একই ছন্দে মিশে গেল। তারপর এক জ্বলন্ত ধারা আমার ভেতরে ঘুরপাক খেতে লাগল। আমার হৃদয় সজোরে ধরপড় করছে। ওরা কি সত্যি এমন অনুভব দেয়? দারুণ! হোস্টের বোধশক্তি সব সীমার ঊর্ধ্বে। হোস্ট নিজেই কাল্টিভেশনের পদ্ধতি জাগ্রত করে নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কাল্টিভেটরের পথে প্রবেশ করেছে। বর্তমান রেলম, চি রিফাইনিং রেলম 3 স্টার। আমি উত্তেজনায় ফেটে পড়লাম। আমি শেষ পর্যন্ত কাল্টিভেটরের সীমা অতিক্রম করে ফেলেছি। এখন আমি আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী অনুভব করছি। 10 মিনিট পর আমি হোয়াইট ড্রাগন রিভারে পৌঁছালাম। নদী থেকে উঠে আসা বিশাল জলের স্তম্ভ সামনে দেখা যাচ্ছে।
এখানে বৃষ্টি অনেক বেশি তীব্র, বাতাস আরও বেশি হিংস্র। আমার মনে হলো নিচে খুব বড় কিছু একটা নড়াচড়া করছে। সতর্কবার্তা, চারদিকে বিপদ, এনার্জি রিডিংস অস্থির, এই জোনে যাওয়া মানে মৃত্যু, হোস্ট দ্রুত ফিরে যান। আমি সিস্টেমকে অগ্রাহ্য করলাম এবং সামনের দিকে এগিয়ে গেলাম। লুনার ক্যামেরা সবকিছু রেকর্ড করছে। স্ট্রিমে কমেন্টের বন্যা বয়ে গেল। লোকটা কি পাগল? কেউ পুলিশ ডাকো। দাঁড়াও, ওটা কি? ওটা তো ড্র্যাগনের মতো দেখতে। হ্যাঁ, ক্রিয়েচারটি নদী থেকে বেরিয়ে এসেছে এবং এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এপিক ক্লাস ক্রিয়েচার নির্ধারিত হয়েছে, থান্ডার সার্পেন্ট, যা বজ্রপাত এবং ঝড় নিয়ন্ত্রণ করে, অত্যন্ত হিংস্র। হোস্ট পালান, আপনি নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এপিক ক্লাস, এই প্রথম শুনলাম। যদি আমি একে হারিয়ে দিই তাহলে পুরস্কার অনেক বড় হবে। আমি এর এনার্জি অনুভব করতে পারছি। এটা একটা সদ্য জাগ্রত হওয়া থান্ডার সার্পেন্ট। আমরা প্রায় সমানে সমান। আমি শিফটার কি বের করলাম এবং সেটাকে একটা লং সর্ডে বদল করলাম। পারফেক্ট। হ্যাঁ, দেখি কি করতে পারি। আমি কামানের গোলার মতো সামনের দিকে ছুটে গেলাম। লুনা এটা দেখল এবং সাথে সাথে স্ট্রিম বন্ধ করে দিল। যদি এই ফুটেজ বাইরে যায় তাহলে সব শেষ। অন্যদিকে ইলন ব্ল্যাঙ্ক স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে যে চেহারাটা দেখেছিল তা খুব পরিচিত ছিল। রক্সিস তো মাত্র আধ ঘন্টা আগেই বেরিয়েছিল। সে এত তাড়াতাড়ি ওখানে কিভাবে পৌঁছতে পারে? ও এটা হতে পারে না। মনে হয় সে ভুল দেখেছে। এরই মধ্যে কর্তৃপক্ষ হোয়াইট ড্র্যাগন রিভার সিল করে দিয়েছে। লুনাকে সেখানেই আটকে রাখা হলো। চিফ হার্ড এক যুবকের সাথে এলেন, লিওন, একজন অ্যাওয়েকেন্ড, যাকে বিশেষভাবে পাঠানো হয়েছে। লিওন চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করল, তারপর বলল, শান্ত, কোনো অস্বাভাবিক রিডিং নেই, সাধারণ মানুষ। চিফ হার্ড ইশারা করলেন এবং লুনাকে নিয়ে যাওয়া হলো। ঠিক তখনই এক জোরালো সংঘর্ষ হল। আমি থান্ডার সার্পেন্টের সাথে ধাক্কা খেলাম। শক ওয়েভ আমাদের পেছনে ছিটকে ফেলে দিল। থান্ডার সার্পেন্ট রাগে গর্জন করে উঠল। আমি হাসলাম। হা, এটা মজার, আবার আয়। আমি আবার আক্রমণ করলাম। কোনো টেকনিক নয়, কেবল আঘাতের পর আঘাত। সমকক্ষ প্রতিদ্বন্দ্বী পাওয়া খুব রেয়ার। একে ব্যবহার করে আমি নিজের আসল শক্তি বোঝার চেষ্টা করছি। আমার চোখ উত্তেজনায় জ্বলজ্বল করছে। দূরে দাঁড়িয়ে থাকা লিওন কেঁপে উঠল। এই এনার্জি তো ভয়ঙ্কর। ও কি সত্যি কোনো মানুষ? সত্যিটা হলো দেশ ২ মাস আগেই এই পরিবর্তন অনুভব করে ফেলেছিল। পৃথিবী বদলাচ্ছিল এবং এক নতুন এনার্জি প্রকট হয়েছিল। একে বলা হতো ওরা, আর যারা এটা অনুভব করতে পারত তাদের বলা হতো অ্যাওয়েকেন্ড। প্রাচীন পুঁথির ভিত্তিতে এই রেলমগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে: চি রিফাইনিং, চি ওশন, স্পিরিট স্প্রিং, স্পিরিট ডোমেন, সোল ওয়ান্ডারিং, ভয়েড এবং সেজ। লিওন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে, যে ১ মাসের মধ্যে চি রিফাইনিং 1 স্টার অর্জন করে শীর্ষ ১০-এ পৌঁছে গেছিল। এই কারণেই তাকে চাংহাই পাঠানো হয়েছিল। কিন্তু এখন সে পুরোপুরি স্তব্ধ। এ কেমন ধরনের দানব? ওরা তো সবেমাত্র শুরু হয়েছে, আর এই মানুষটা এত শক্তিশালী। দেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাও এমনটা করতে পারবে না। থান্ডার সার্পেন্টের শরীরে ইতিমধ্যে অনেক ক্ষত তৈরি হয়ে গেছে। আমি আমার তলোয়ার সোজা করলাম এবং হাসলাম। হা, সদ্য জাগ্রত হওয়া পশু। তোর ওরা হয়তো আমার সমান হতে পারে, কিন্তু তোর অ্যাট্রিবিউটসগুলো একটু কম। ওয়ার্ম আপ শেষ, এবার মরার সময় হয়েছে। সোল শ্রিক অ্যাক্টিভেট হল। শব্দ তরঙ্গ ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। থান্ডার সার্পেন্ট এমনভাবে টলে উঠল যেন তাকে খুব জোরে আঘাত করা হয়েছে, এবং সেখানেই থমকে গেল। আমি সুযোগ বুঝে আঘাত করলাম। এক নিখুঁত কবে তার মাথা উড়ে গেল। তার বিশাল শরীর মাটিতে আছড়ে পড়ল। সিস্টেম নোটিফিকেশন, অত্যন্ত ভয়ঙ্কর শক্তি। প্রথম এপিক ক্লাস ক্রিয়েচার খতম করা হয়েছে। রিওয়ার্ড ১০০ পয়েন্টস। দূরে আমি পুলিশের গাড়িগুলো দেখতে পেলাম। আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাই। এমন একটা পরিচয় দরকার যেটা স্কুলের সাথে যুক্ত নয়, যাতে আমি আরও বেশি তথ্য পেতে পারি। কিন্তু এখনই জনসমক্ষে নিজেকে প্রকাশ করা যাবে না। এই কথা ভেবে আমি অন্য দিক দিয়ে বেরিয়ে গেলাম। কয়েক মিনিট পর সবাই হোয়াইট ড্র্যাগন ব্রিজে পৌঁছল। লিওন গভীর শ্বাস নিল। লাইটনিং অ্যাট্রিবিউটের ওরা, আর সেটাও বিরল। ওরা তো সবেমাত্র জাগরিত হয়েছে, আর এত শক্তিশালী প্রাণী এখনই চলে এসেছে। এটা যদি আরও বড় হতো, আমরা কি একে থামাতে পারতাম? তার আত্মবিশ্বাস টলতে শুরু করল। চিফ হার্ড গম্ভীর হয়ে গেলেন। পৃথিবী আর চেনা ছকে নেই। এমন প্রাণী শহরে ঢুকে পড়লে তো গণহত্যা হয়ে যেত। লিওন দৃঢ়তার সাথে বলল, চিফ হার্ড, চিন্তা করবেন না। যদি লড়াইয়ের সময় আসে তবে আমরাই সবার আগে থাকব। আমাদের জাতি আরও শক্তিশালী হবে। এরই মধ্যে আমি বাড়ি ফিরে এসেছি। হঠাৎ ইলন মেসেজ পাঠাল, রক্সিস, তুমি কি বাড়িতে আছো? ভুল বুঝো না, ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে সহপাঠীদের খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি পড়ে হাসলাম। তোমার মাথা ঘামানোর দরকার নেই। আমি চ্যাট বন্ধ করে ভিডিও স্ক্রোল করতে লাগলাম।
হঠাৎ থেমে গেলাম। থান্ডার সার্পেন্টের সাথে লড়াইয়ের ফুটেজ অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আমি লাইভ দেখছিলাম, এই ভিডিও আসল না। আজকাল সব ভুয়া হয়, ভিউ পাওয়ার জন্য মানুষ যা খুশি করে। আমি কেবল অফিসিয়াল কথা বিশ্বাস করি। আমার মুখ শক্ত হয়ে গেল। এমনটা করো না। পিআর